1187 সালে ব্যাটল অফ হ্যাটেনে ক্রুসেডারদের ভয়াবহ পরাজয়ের পর মহান মুসলিম সেনাপতি সালাউদ্দিন জেরুজালেম পুনর্দখল করেন। জেরুজালেমের পতনের খবর ইউরোপকে স্তব্ধ করে দেয়। কিংবদন্তি রয়েছে যে এই খবর শোনার পর পোপ আরবান III মারা যান। তবে আধুনিক গবেষকেরা এই কাহিনীর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তবুও ইউরোপের নাইটদের কাছে এর অর্থ ছিল একটাই, তাদের থার্ড ক্রুসেড বা তৃতীয় ক্রুসেডে অংশ নিতেই হবে। সে সময়ের ইউরোপের 3 জন সবচেয়ে শক্তিশালী শাসক এই অভিযানে অংশ নিতে সম্মত হন: হোলি রোমান এম্পারার ফ্রেডরিক I বারবারোসা, ফ্রান্সের রাজা ফিলিপ II অগাস্টাস এবং ইংল্যান্ডের রাজা হেনরি II প্ল্যান্টাজেনেট। সে সময়ে ফ্রেডরিক বারবারোসার বয়স ছিল 65 বছর। ততদিনে একজন দক্ষ সেনাপতি হিসেবে তিনি বেশ সুনাম অর্জন করেছিলেন। পিপল থ্রোন বা পোপের আসনের সাথে রাজনৈতিক বিরোধের কারণে বারবারোসা ক্রুসেডে যোগ দিতে তাড়াহুড়ো করেননি। কিন্তু 1188 বসন্তে মাইন্সের সাম্রাজ্যিক ডায়েটে, ইম্পিরিয়াল ডায়েট, তিনি পোপের প্রতিনিধিদের সাথে বিরোধ মিটিয়ে নেন এবং ক্রুসেডের প্রস্তুতি শুরু করার ঘোষণা দেন। আর এর জন্য স্বাভাবিকভাবেই নতুন কর বা ট্যাক্স সংগ্রহ শুরু হয়। ক্রুসেডের প্রস্তুতির স্বার্থে ফিলিপ II এবং হেনরি IIও নিজেদের মধ্যকার বিরোধ মেটাতে বাধ্য হন। তাঁরাও তহবিল সংগ্রহ ও প্রস্তুতি শুরু করেন। অন্যান্য পদক্ষেপের পাশাপাশি তারা সালাদিন টাইথ নামে একটি নতুন কর চালু করেন। তবে দুই রাজার মধ্যকার এই শান্তি বেশি দিন টেকেনি। 1188 শরতের মধ্যেই তাদের মধ্যে প্রথম সংঘর্ষ শুরু হয়ে যায়। আলোচনার একটি প্রচেষ্টাও ব্যর্থ হয়। ফিলিপ II সমর্থন দেন হেনরির ছেলে রিচার্ড দ্য লায়ন হার্টকে, যিনি নিজের বাবার বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন। 1189 গ্রীষ্মে হেনরি II মারা যান। ফলে ক্রুসেডে ইংলিশ বাহিনীর নেতৃত্ব চলে যায় রিচার্ড I হাতে। নিজের সৈন্যদল গুছিয়ে নিয়ে সবার প্রথমে রওনা হন ফ্রেডরিক বারবারোসা। সমসাময়িক ঐতিহাসিকদের মতে তাঁর সেনাবাহিনীতে প্রায় 1 লক্ষ সৈন্য ছিল। তবে আধুনিক ইতিহাসবিদরা এই সংখ্যাকে অতিরঞ্জিত মনে করেন এবং তা কমিয়ে প্রায় 15,000 বলেন, যার মধ্যে আনুমানিক 3,000 ছিলেন অশ্বারোহী নাইট। একজন দক্ষ সামরিক নেতা হিসেবে ফ্রেডরিক তার সেনাবাহিনীর যাতায়াতের পথের সব অঞ্চলের সাথে শান্তিপূর্ণভাবে পার হওয়ার চুক্তি করে নিয়েছিলেন। কেবল বিজান্টিন এম্পারারের দূতদের সাথেই সব বিষয়ে সমঝোতা করা সম্ভব হয়নি, যা পরবর্তীতে অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আলাদাভাবে প্রায় 1000 জার্মান ক্রুসেডার, যাদের বেশিরভাগই ছিল সাম্রাজ্যের উত্তরের অঞ্চলের, এবং ডেনমার্কের কিছু স্বেচ্ছাসেবক সমুদ্রপথে রওনা হন। পথিমধ্যে তারা রিকনকিস্টাতেও অংশ নেন। প্যালেস্টাইনে পৌঁছে তারা সন্ন্যাসী ভিত্তিক টিউটনিক অর্ডার গঠন করেন। হাঙ্গেরিতে এসে ফ্রেডরিক সেখানকার স্থানীয় রাজা বেলা তৃতীয়ের সাথে দেখা করেন এবং তাকে ক্রুসেডে যোগ দিতে রাজি করান। বেলা তৃতীয় তার ছোট ভাই গেজার অধীনে 2000 সৈন্য পাঠান। উল্লেখ্য, নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের সন্দেহে 1189 সাল পর্যন্ত গেজাকে তিনি বন্দী করে রেখেছিলেন। সার্বিয়াতে এসে রাজকীয় বাহিনী বার্গান্ডি এবং লোরেন থেকে আসা দলগুলোর সাথে মিলিত হয়, যারা সাথে করে আরও 1000 অশ্বারোহী নাইট নিয়ে এসেছিল। নিস শহরে ফ্রেডরিক দেখা করেন সার্বিয়ার স্থানীয় শাসক গ্র্যান্ড প্রিন্স স্টেফান নেমানিয়ার সাথে। খাতা কলমে বাইজান্টিয়ামের অধীনস্থ হলেও স্টেফান একটি স্বাধীন নীতি নিয়ে চলতে চেয়েছিলেন। তিনি বাইজান্টিনসদের বিরুদ্ধে ফ্রেডরিককে একটি জোট গঠনের প্রস্তাব দেন, কিন্তু জার্মান সম্রাট তা প্রত্যাখ্যান করেন। তা সত্ত্বেও এমন একটি প্রস্তাবের গুজব কনস্টান্টিনোপল পর্যন্ত পৌঁছে যায়। এটি জার্মান এবং বাইজান্টিনসদের মধ্যে ইতিমধ্যে চলমান উত্তেজনাপূর্ণ আলোচনাকে আরও জটিল করে তোলে। একই ধরনের গুজব পৌঁছায় বালগেরিয়ান জার পিটার II অ্যাসেনের কাছেও, যিনি কিছুদিন আগেই বাইজান্টিয়াম থেকে বালগেরিয়ার স্বাধীনতা অর্জন করেছিলেন। তিনিও জার্মান শাসকের কাছে বাইজান্টিনসদের বিরুদ্ধে জোট গঠনের প্রস্তাব দেন এবং তাঁকেও ফিরিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই এম্পারার আইজ্যাক অ্যাঞ্জেলোস ক্রুসেডারদের সাথে দেখা করতে তার সৈন্য পাঠান। পরিকল্পনা ছিল তারা ক্রুসেডারদের পাহারা দিয়ে সাম্রাজ্যের সীমানা পার করে দেবে, কিন্তু এর পরিবর্তে বাইজেন্টাইনসরা জার্মানদের সাথে যুদ্ধে লিপ্ত হয় এবং পরাজিত হয়। ফ্রেডরিক বারবারোসা এবং আইজ্যাক অ্যাঞ্জেলোসের মধ্যকার আলোচনা সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। এর পরপরই ক্রুসেডাররা অ্যাড্রিয়ানোপল দখল করে নেয়
এবং এশিয়া মাইনরে পার করে দেওয়ার জন্য প্রতিশ্রুত বাইজেন্টাইন জাহাজের অপেক্ষা করতে থাকে। তা সত্ত্বেও কনস্ট্যান্টিনোপল তাদের প্রতিশ্রুতি পূরণে দেরি করতে থাকে এবং জামিন হিসাবে বন্দি দাবি করে। বিজান্টিয়ামের সাথে আসন্ন যুদ্ধের আশঙ্কা করে হাঙ্গেরির রাজা অভিযান থেকে তার সৈন্য প্রত্যাহার করে নেন। তাদের সেনাপতি প্রিন্স গিজা পালিয়ে বিজান্টিয়ামে চলে যান। 1190-এর শীতে আইজাক অ্যাঞ্জেলোস খবর পান যে ফ্রেডরিক নাকি সার্বস এবং বালগেরিয়ানসদের সাথে জোট বেঁধে কনস্ট্যান্টিনোপল আক্রমণ করার পরিকল্পনা করছেন। কোনো দ্বিধা না করে বিজান্টিন শাসক দ্রুত ক্রুসেডারদের পার করে দিতে রাজি হন। ওই বছরেরই বসন্তে ফ্রেডরিকের বাহিনী এশিয়া মাইনারে পৌঁছে যায় এবং সালতানেট অফ রোমের দিকে অগ্রসর হতে থাকে। সেখানকার স্থানীয় শাসক সুলতান কিলিজ আর্সলান টুয়ের সাথেও সম্রাট তার রাজ্য দিয়ে নিরাপদ যাতায়াতের একটি চুক্তি সই করেন, কারণ তাদের দুজনেরই সাধারণ শত্রু ছিল সালাদিন। তা সত্ত্বেও সুলতানেট অফ রোমে তখন গৃহযুদ্ধ চলছিল এবং বিভিন্ন বেইজ ও শেহজাদেজ রাজপুত্র এশিয়া মাইনর জুড়ে ঘুরে বেড়াচ্ছিল। তারা সুলতানের আদেশ মানত না। পুরো পথ জুড়ে তারা ক্রুসেডারদের ওপর আক্রমণ চালাতে থাকে। ফলে নাইটরা প্রচণ্ড গরমের মধ্যেও পুরো বর্ম পরে মার্চ করতে বাধ্য হয়। মে মাসে কাইখুসরো নামের এক স্থানীয় শেহজাদে আকশিহিরের কাছে ক্রুসেডারদের অগ্রবর্তী দলের ভ্যানগার্ডের উপর আক্রমণ করে। সেখানে তার মুখোমুখি হন প্রিন্স ফ্রেডরিক অফ সোয়াবিয়া, যিনি ফ্রেডরিক I বারবারোসার পুত্র। ক্রুসেডাররা এই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল এবং সহজেই তুর্কিদের আক্রমণ প্রতিহত করে তাদের পিছু হটতে বাধ্য করে। কোনিয়ার প্রাচীরের সামনে ফ্রেডরিক বারবারোসা আরেক শেহজাদা কুতবুদ্দিনের মুখোমুখি হন, যিনি সুলতানের রাজধানী নিয়ন্ত্রণ করছিলেন। ভারী অশ্বারোহী বাহিনীর শ্রেষ্ঠত্বের কারণে স্বয়ং সম্রাটের নেতৃত্বে ক্রুসেডাররা একটি দ্রুত ও বিধ্বংসী আক্রমণ চালায়। ইতিমধ্যে তার পুত্র শত্রুর রাজধানী দখল করে নেন। কোনিয়াতে ক্রুসেডাররা তাদের ঘোড়া এবং রসদ নতুন করে সংগ্রহ করে। তারপর সিলিশিয়ান আর্মেনিয়ার দিকে রওনা হয়। পার্বত্য নদী স্যালেফ পার হওয়ার সময় সম্রাট ফ্রেডরিক বারবারোসা পানিতে ডুবে মারা যান। এরপর তার সেনাবাহিনীর বেশিরভাগ অংশই দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাকিরা প্রিন্স ফ্রেডরিক অফ সোয়াবিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে যান। জার্মানদের মতো না হয়ে ইংলিশ এবং ফ্রেঞ্চ বাহিনী সমুদ্রপথে তাদের যাত্রা শুরু করেছিল। ইংলিশ কিং রিচার্ড দ্য লায়ন হার্ট যৌবনে একজন যাযাবর নাইট, ওয়ান্ডারিং নাইট হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু তার বড় ভাইয়ের মৃত্যুর পর তিনি সিংহাসনের উত্তরাধিকারী হন। তখন থেকেই সাহসী যোদ্ধা হিসেবে তার বেশ নাম ডাক ছিল, যিনি কঠোরভাবে নাইটদের নিয়মকানুন, নাইটলি কোড মেনে চলতেন। তিনি একজন প্রতিভাবান সেনাপতিও ছিলেন, যিনি বারবার নিজের বাবার বাহিনীকে পরাজিত করেছিলেন। মধ্যযুগীয় ঐতিহাসিকদের মতে রিচার্ডের সেনাবাহিনীতে 50,000 পুরুষ ছিল। আধুনিক ইতিহাসবিদরা এই সংখ্যাটি কমিয়ে প্রায় 17,000 বলেছেন, যার মধ্যে আনুমানিক 3,000 ছিলেন অশ্বারোহী নাইট। এই বাহিনীতে 3,000 ওয়েলশ স্বেচ্ছাসেবকও অন্তর্ভুক্ত ছিল। রিচার্ড এই অভিযানের প্রস্তুতিতে প্রায় 1,50,000 পাউন্ড স্টার্লিং খরচ করেছিলেন, যার মধ্যে তার সৈন্যদের জন্য উন্নত মানের বর্ম কেনাও অন্তর্ভুক্ত ছিল। ফ্রেঞ্চ কিং ফিলিপ অগাস্টাস সফলভাবে তার বাবার রাজ্যকে কেন্দ্রীভূত করার নীতি বজায় রেখেছিলেন। তিনি তার রাজ্যের অভ্যন্তরীণ সামন্ততান্ত্রিক বিবাদগুলোও বেশ দক্ষতার সাথে সামাল দিতেন। ক্রুসেডের জন্য তিনি ইংলিশদের চেয়ে ছোট একটি বাহিনী গঠন করেছিলেন, 5,000 পদাতিক সৈন্য এবং 2,000 অশ্বারোহী নাইট। ফিলিপ দ্বিতীয় তার সমস্ত সৈন্য এই অভিযানে তাড়াহুড়ো করে নিয়োজিত করতে চাননি, কারণ তার অন্যান্য পরিকল্পনাও ছিল। যদিও ইংলিশ সৈন্যরা ইংল্যান্ড থেকে রওনা হয়েছিল, কিন্তু রাজা নিজে 1190-এর বসন্তে তার ব্যক্তিগত রক্ষী দল নিয়ে স্থলপথে যাত্রা করেন। রিচার্ড এসে ফিলিপের সাথে মিলিত হন এবং তারা মুসলিমদের কাছ থেকে যুদ্ধলব্ধ সমস্ত সম্পদ, স্পয়েলস অফ ওয়ার, সমানভাবে ভাগ করে নেওয়ার বিষয়ে একমত হন। এর কিছু পরেই রিচার্ড মার্সিয়ের উদ্দেশ্যে রওনা হন, যেখানে তার সেনাবাহিনীর সাথে দেখা করার কথা ছিল। এদিকে ফিলিপ যান জেনোয়াতে, যেখানে তিনি যাত্রার জন্য একটি নৌবহর ভাড়া করেন। রিচার্ড সময়মতো তার নৌবহর পাননি, কারণ ইতিমধ্যে খ্রিশ্চানদের নিয়ন্ত্রণে থাকা লিসবন শহর লুটপাটের কারণে সেটি দেরি করে ফেলেছিল। ফলে ইংলিশ রাজা মেসিনার কাছাকাছি তার বাহিনীর সাথে দেখা করার উদ্দেশ্যে ইটালির মধ্য দিয়ে যাত্রা করেন। ফিলিপ সিসিলিতে ইংলিশ বাহিনীর জন্য অপেক্ষা করছিলেন,
দ্বীপটি তখন একটি জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। সেখানকার স্থানীয় রাজার মৃত্যুর পর ক্ষমতা দখল করেছিলেন তার অবৈধ সৎ ভাই ট্যানক্রেড, কাউন্ট অফ লেখি। তিনি তার ভাইয়ের স্ত্রী এবং রিচার্ডের বোন জোয়ানা অফ ইংল্যান্ডকেও বন্দী করে রেখেছিলেন। তাই শরতে রিচার্ড যখন মেসিনাতে পৌঁছান, তখন তিনি সিসিলিয়ান রাজার কাছে তার দাবিগুলো পেশ করেন। কিন্তু আলোচনা চলাকালীন সময়েই ইংলিশ সৈন্যদের সাথে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ বেঁধে যায়। রিচার্ড এটিকে যুদ্ধের সংকেত হিসেবে ধরে নেন এবং মেসিনা আক্রমণ করে তা দখল করে নেন। যুদ্ধের মতো শক্তি নেই বুঝতে পেরে ট্যানক্রেড ইংলিশ রাজার বোনকে মুক্তি দিতে রাজি হন এবং ক্ষতিপূরণ প্রদান করেন। সিসিলিতে রিচার্ড এবং ফিলিপের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে, যার কারণ ছিল ফ্রেঞ্চ রাজার বোনের সাথে রিচার্ডের পরিকল্পিত বিয়ে। কিন্তু ফ্রেঞ্চ রাজকন্যার অবৈধ সম্পর্কের গুজবের কথা উল্লেখ করে রিচার্ড বিয়ে করতে কোনো তাড়াহুড়ো দেখাননি। ফিলিপ যখন জানতে পারলেন যে এক নতুন কনে বেরেঙ্গারিয়া অফ নাভারে সিসিলির পথে আসছেন, তখন তিনি তার বোনের সাথে বাগদান ভেঙে দিতে রাজি হন। তিনি ক্ষতিপূরণ গ্রহণ করেন এবং তার বাহিনী নিয়ে প্যালেস্টাইনের উদ্দেশ্যে রওনা হন। রিচার্ড তার কনে আসার পর আরও 1 মাস পরে তার যাত্রা শুরু করেন। পথিমধ্যে ইংলিশ নৌবহরের একটি অংশ ঝড়ের কবলে পড়ে সাইপ্রাসের উপকূলে এসে ফেরে। সেখানে ইংলিশরা স্থানীয় স্বঘোষিত সম্রাট আইজ্যাক কমনেনসের হাতে বন্দী হয়। কিছুদিন পর তিনি মুক্তিপণ দাবি করার জন্য রিচার্ডের বোন ও কনেকেও বন্দী করার চেষ্টা করেন। জবাবে ইংলিশ রাজা লিমাসল আক্রমণ ও দখল করেন। সেখানে তিনি ইংলিশ শাসন প্রতিষ্ঠা করেন। বেরেঙ্গারিয়ার সাথে তার বিয়ে সম্পন্ন করেন এবং বসন্তের শেষের দিকে পুরো দ্বীপটি জয় করে নেন। এর কিছুদিন পর তিনি এটি নাইটস টেম্পলারদের কাছে 100,000 বেজেন্সের বিনিময়ে বিক্রি করে দেন। টেম্পলাররা এর পরের বছরই জেরুজালেমের প্রাক্তন রাজা গাই অফ লুসিননের কাছে মাত্র 40,000 বেজেন্সে সাইপ্রাস বিক্রি করে দেয়। কনরাড অফ মন্টফেরাট ছিলেন একজন প্রতিভাবান সামরিক কমান্ডার। ইতালির যুদ্ধে এবং বিজেন্টাইন সার্ভিসে একজন ভাড়াটে সৈনিক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। 1187 গ্রীষ্মে তিনি জেরুজালেমের দিকে মুসলিমদের অভিযানের কথা শোনেন এবং প্যালেস্টাইনের উদ্দেশ্যে রওনা হন। সেই সময় সালাহ আল দিন, যিনি ইউরোপে সালাডিন নামে পরিচিত, হ্যাটিনের যুদ্ধে জেরুজালেমের বাহিনীকে পরাজিত করেছিলেন এবং শহর ও দুর্গগুলো দখল করতে শুরু করেছিলেন। সালাডিন একটি বিশেষ রণকৌশলের কারণে অনন্য ছিলেন। খ্রিস্টানরা যদি শহর সমর্পণ করত, তবে তিনি তাদের ছেড়ে দিতেন। কিছু গবেষক মনে করেন সুলতান এটি উদারতা থেকে করতেন, অন্যরা মনে করেন এটি ছিল একটি কৌশলগত সুবিধা। শহরের মানুষ খুব সহজেই আত্মসমর্পণ করত, কারণ তারা জানত তাদের কোনো ক্ষতি করা হবে না। তায়ের শহর পার হওয়ার সময় সালাডিন সেখানকার স্থানীয় কমান্ডার রেজিনাল্ড অফ সাইডনের সাথে শহরটি সমর্পণের একটি চুক্তি করেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে কনরাড অফ মন্টফেরাট এসে টায়ারে পৌঁছান। তিনি রেজিনাল্ডকে তাড়িয়ে দেন, নিজের হাতে কমান্ড নেন এবং অবরোধের সিজের প্রস্তুতি শুরু করেন। সালাডিন তখন জেরুসালেমের পথে থাকায় টায়ারকে উপেক্ষা করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তটি পরবর্তীতে তার সেনাবাহিনীর জন্য মারাত্মক সমস্যার সৃষ্টি করেছিল। এদিকে মুসলিম বাহিনী একার, গাজা এবং অ্যাসকলন দখল করে নিয়েছিল। টেম্পলার গ্র্যান্ড মাস্টার জেরার্ড দে রিডেফর্ট সেখানে একটি কুখ্যাতি অর্জন করেন। সালাদিনের বন্দি দশায় থাকার সময় তিনি নিজের মুক্তির বিনিময়ে গাজার সৈন্যদের আত্মসমর্পণ করতে রাজি করিয়েছিলেন। পরবর্তীতে রাজনৈতিক বিরোধীরা তার বিরুদ্ধে গোপনে ইসলাম ধর্ম গ্রহণের অভিযোগও তুলেছিল। 1187 অক্টোবরে একটি সংক্ষিপ্ত অবরোধের পর সালাদিন জেরুজালেম দখল করেন। এবার তিনি মুক্তিপণের বিনিময়ে শহরের বাসিন্দাদের ছেড়ে দেন। এরপর মুসলিম সেনাবাহিনী টায়েরের দিকে অগ্রসর হয়, যা ততদিনে বেশ সুরক্ষিত হয়ে উঠেছিল। টায়েরে স্থল ও জল উভয় পথেই আক্রমণ চালানো হয়েছিল। তা সত্ত্বেও কনরাড অফ মন্টফেরাট সফলভাবে সেই আক্রমণগুলো প্রতিহত করেন। এমনকি তিনি মুসলিম নৌবহরকে পরাজিত করতে সক্ষম হন এবং শহরটিকে সম্পূর্ণ অবরুদ্ধ হওয়া থেকে রক্ষা করেন। সালাদিন হাত্তিনের যুদ্ধে বন্দী হওয়া কনরাডের বাবার বিনিময়ে শহরটি দাবি করার চেষ্টা করেন। কনরাড তা প্রত্যাখ্যান করেন এবং সুলতান অবরোধ তুলে নেন ও শীঘ্রই উইলিয়ামকে মুক্তি দেন। এরপর সালাদিন লেবাননের পাহাড়ি অঞ্চলে খ্রিস্টান দুর্গগুলোর দিকে এগিয়ে যান। সেখানে তিনি আবারও রেজিনাল্ড অফ সাইডনের মুখোমুখি হন। রেজিনাল্ড আবারও দুর্গ সমর্পণ করতে রাজি হন, কিন্তু আলোচনা দীর্ঘায়িত করে প্রতিরোধ চালিয়ে যান। রেজিনাল্ড যখন বন্দী হন,
তখন সালাদিন তাকে তার লোকদের আত্মসমর্পণ করার আদেশ দিতে বাধ্য করেন। রেজিনাল্ড আরবি ভাষায় সেই আদেশ দেন, কিন্তু এরপরই তিনি ফ্রেঞ্চ ভাষায় আরেকটি আদেশ দিয়ে বলেন যেন তারা প্রতিরোধ বজায় রাখে। এটি সালাদিনের সেনাবাহিনীকে পরবর্তী বছরের শরৎকাল পর্যন্ত লেবাননে আটকে রাখে। যেহেতু টায়ার শক্তি প্রয়োগ করে নেওয়া সম্ভব ছিল না, তাই সালাদিন একটি কৌশলের আশ্রয় নেন। তিনি কিং গাই অফ লুসিনিয়ন অফ জেরুজালেমকে বন্দি দশা থেকে মুক্তি দেন, এই আশায় যে গাই হয়তো টায়ারের কমান্ড নেবেন এবং এটি দখল করা সহজ হবে। কিন্তু কনরাড লুসিনিয়নকে শহরে ঢুকতেই দিতে অস্বীকৃতি জানান এবং বলেন যে হ্যাট্টিনের যুদ্ধে হেরে তিনি তার মুকুট হারিয়েছেন। গাই অফ লুসিগনন এবং তার সমর্থকেরা কিছু সময়ের জন্য ত্রিপোলিতে অবস্থান করেন। শীঘ্রই সিসিলি থেকে অতিরিক্ত সৈন্য পেয়ে তিনি 1189 সালে মুসলিমদের কাছ থেকে একার পুনরুদ্ধার করতে রওনা হন। পরবর্তীতে আরও ক্রুসেডার বাহিনী তার সাথে যোগ দেয়, যার মধ্যে টায়ারের সেনাবাহিনী নিয়ে কনরাড অফ মন্টফরাটও ছিলেন। এখানেও কনরাড গাইয়ের নেতৃত্ব স্বীকার করতে অস্বীকার করেন। এই অবরোধটি ছিল অত্যন্ত কঠিন। ক্রুসেডারদের পর্যাপ্ত সৈন্য ছিল না, নৌবহরও অবরোধ ঠিকমতো বজায় রাখতে ব্যর্থ হয়েছিল, যার ফলে শহরে সহজেই রসদ এবং অতিরিক্ত সৈন্য পৌঁছে যাচ্ছিল। এই অবরোধের কথা জানতে পেরে সালাদিন লেবাননের পাহাড়ে তার সেনাবাহিনীর একাংশ রেখে একারের দিকে রওনা হন। ক্রুসেডারদের ক্যাম্পে চালানো তার আক্রমণ ব্যর্থ হয়, যখন কনরাড অফ মন্টফেরাট সালাদিনের ডান পাশকে রাইট ফ্ল্যাঙ্ককে পরাজিত করেন। তবে টেম্পলার গ্র্যান্ডমাস্টারের নেতৃত্বে ক্রুসেডারদের পাল্টা আক্রমণও ব্যর্থ হয়েছিল। নাইটরা যখন মুসলিম ক্যাম্প লুটপাট করতে শুরু করে, তখন সালাদিনের বাহিনী সেই সুযোগটি নেয়। সেই যুদ্ধে জেরার্ডটা রিডেফোর্ড নিহত হন। পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ। ক্রুসেডাররা একার অবরোধ করে রেখেছিল, আর সালাদিন অবরোধ করে রেখেছিলেন তাদের। কোনো পক্ষেরই চূড়ান্ত কোনো পদক্ষেপ নেওয়ার মতো পর্যাপ্ত শক্তি ছিল না। উভয় পক্ষের বেশ কয়েকটি দুর্বলভাবে সংগঠিত আক্রমণ ব্যর্থ হয় এবং 1190-এর বাকি সময় জুড়ে উভয় পক্ষই অতিরিক্ত সৈন্য সংগ্রহের দিকে মনোনিবেশ করে। ক্রুসেডারদের অগ্রবর্তী দলগুলো আসতে শুরু করে। তারা সাথে করে কয়েকটি অবরোধের ইঞ্জিন, সিজ ইঞ্জিনস নিয়ে আসে। এই খবরও আসে যে ফ্রেডরিক বারবারুসা এশিয়া মাইনরের মধ্য দিয়ে এগিয়ে আসছেন। সালাদিনও সেই সময় তার সেনাবাহিনী বৃদ্ধি করেন। লেবাননের পাহাড়ি দুর্গগুলো জয় করা তার অভিজাত সৈন্যরা তার সাথে যোগ দেয়। এছাড়া ইজিপ্ট থেকে রসদ ও অতিরিক্ত সৈন্য নিয়ে জাহাজ আসে এবং ক্লান্ত রক্ষী দলকে সরিয়ে নেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে একারের প্রাচীরের সামনে ম্যালেরিয়া মহামারী আকার ধারণ করে। ইউরোপীয়রা আসার আগে এটি তার সেনাবাহিনীকে দুর্বল করে দিতে পারে, এই ভয়ে সালাদিন তার বাহিনীকে শহর থেকে দূরে সরিয়ে নেন। এই মহামারীর সময়েই জেরুসালেমের রানী সিবিল্লা মারা যান। এটি গাই অফ লুসিগননের অবস্থানকে দুর্বল করে দেয়, কারণ মুকুটের ওপর তার দাবি ছিল কেবল বিয়ের সূত্রে। কনরাড অফ মন্টফেরাটের একজন সমর্থক ব্যালিয়ান অফ ইবেলিন, যিনি জেরুসালেমের প্রতিরক্ষার নায়ক ছিলেন, দ্রুত তার সৎ মেয়ে ইজাবেলার ডিভোর্সের ব্যবস্থা করেন, যিনি জেরুসালেমের রাজার বোনও ছিলেন। শীঘ্রই তিনি কনরাডকে বিয়ে করেন, যা কনরাডকে সিংহাসনের ওপর একটি বৈধ অধিকার এনে দেয়। 1990-এর শরতে ফ্রেডরিক অফ সোয়াবিয়া জার্মান ক্রুসেডারদের নিয়ে অ্যাক্রে পৌঁছান। পথিমধ্যে সৈন্য দলত্যাগ এবং ম্যালেরিয়ার কারণে তার সেনাবাহিনী উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছিল। তিনি অ্যাক্রে মাত্র 2000 সৈন্য নিয়ে আসতে পেরেছিলেন। 1991-এর জানুয়ারিতে জার্মান রাজপুত্র নিজেই ম্যালেরিয়ায় মারা যান। এরপর তার সৈন্যদের নেতৃত্ব দেন ডিউক লিওপোল্ড V অফ অস্ট্রিয়া। 1991-এর এপ্রিলে ফ্রেঞ্চ কিং ফিলিপ II অগাস্টাস তার সৈন্য নিয়ে অ্যাক্রে পৌঁছান। জুনে রিচার্ড তাঁর সাথে যোগ দেন। অসুস্থতা ক্রুসেডারদের দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। ম্যালেরিয়ার পর স্কারভি রোগ দেখা দেয়। ফ্রেঞ্চ এবং ইংলিশ উভয় রাজাই অসুস্থ হয়ে পড়েন। রিচার্ড অসুস্থ অবস্থায় স্ট্রেচারে শুয়েও যুদ্ধক্ষেত্রে তার বাহিনীকে কমান্ড করতে থাকেন। এমনকি তিনি ক্রসবো দিয়ে শত্রুর দিকে তীর ছুড়তেন। এদিকে সালাদিন ক্রুসেডারদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। রিচার্ড দ্য লায়নহার্ট এখানেও নিজের বিশেষত্ব দেখান। তিনি বীরত্বের নীতি, কোড অফ শিভালরি মেনে চলতেন এবং শত্রুদের প্রতি সম্মান প্রদর্শন করতেন। এই অভিযানের সময় তিনি মুসলিম আমিরদের সাথে দেখা করতেন, ভোজ ও টুর্নামেন্টের আয়োজন করতেন
এবং সালাদিনের সাথে চিঠি আদান প্রদান করতেন। তাদের চিঠিপত্রে রাজনীতি ও ধর্ম নিয়েও আলোচনা হতো। সালাদিনও তার মহানুভবতা দেখান। রিচার্ড যখন অসুস্থ ছিলেন তখন তিনি তার জন্য উপহার পাঠান। কিংবদন্তি অনুযায়ী সুলতান রাজাকে চিকিৎসা করার জন্য তার নিজের চিকিৎসককেও পাঠিয়েছিলেন। এই কারণে ফিলিপ অগাস্টাস রিচার্ডের বিরুদ্ধে মুসলিমদের সাথে বন্ধুত্ব করার অভিযোগ তোলেন। জুলাইয়ের মধ্যে আলোচনা শেষ হয় এবং ক্রুসেডাররা নতুন শক্তি নিয়ে আবারও অবরোধ শুরু করে। ইংলিশ নৌবহর সমুদ্রে মুসলিমদের পরাজিত করে এবং শহরটিকে সম্পূর্ণ অবরুদ্ধ করে ফেলে। স্থলভাগ থেকেও আক্রমণ শুরু হয়। 3 জুলাই ক্রুসেডাররা শহরের প্রাচীর ভেঙে ফেলে। কিংবদন্তি আছে যে রিচার্ড শহরের ভেতর মৌমাছির চাক ছুঁড়ে মারার নির্দেশ দিয়েছিলেন, যা রক্ষীদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয় এবং প্রাচীর দখল করা সহজ করে। বাস্তবে দেয়ালে একটি ফাটল তৈরি হয়েছিল, যার মধ্য দিয়ে ক্রুসেডাররা ভেতরে প্রবেশ করে। দুর্গের ভেতরে আটকে থাকা মুসলিম সৈন্যরা আত্মসমর্পণের জন্য আলোচনা শুরু করে। 10 দিন পর আলোচনা শেষ হয়। ক্রুসেডাররা যখন শহরে প্রবেশ করে তখন অস্ট্রিয়ান ডিউক তার নিজস্ব ব্যানার ইংল্যান্ড ও ফ্রান্সের রাজাদের পতাকার পাশাপাশি ওড়ানোর নির্দেশ দেন। রিচার্ড এতে ক্ষুব্ধ হন। তিনি একজন ডিউকের ব্যানার রাজকীয় ব্যানারের পাশে ওড়ানোকে অনুচিত বলে মনে করেন। তিনি লিওপোল্ডের ব্যানার নিচে ফেলে দেওয়ার নির্দেশ দেন। এর জবাবে লিওপোল্ড 5 ক্রুসেড ত্যাগ করেন এবং অস্ট্রিয়াতে ফিরে যান। অ্যাক্রের আত্মসমর্পণের শর্ত অনুযায়ী সালাদিনকে 200,000 স্বর্ণের দিনার দিতে হতো এবং হ্যাটটিন ও জেরুসালেমে বন্দী হওয়া বন্দীদের ও ট্রু ক্রসের ধ্বংসাবশেষ টেরিয়ে দিতে হতো। বিনিময়ে ক্রুসেডারদের অ্যাক্রে থেকে 3,000 বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু আলোচনা দীর্ঘায়িত হতে থাকে এবং 1 মাস পর রিচার্ড মুসলিম বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন। প্রতিশোধ হিসেবে সালাদিনও তার খ্রিস্টান বন্দীদের মৃত্যুদণ্ড দেন। যুদ্ধ চলতেই থাকে। ইংলিশ রাজার সাথে কনরাড অফ মন্টফেরাকের সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ ছিল। ক্রুসেডের সময় রিচার্ড 2টি কারণে গাই অফ লুসেনানকে সমর্থন করেছিলেন: জেরুজালেমের রাজা হিসেবে তার বৈধ রাজ্যাভিষেক এবং হাউস অফ লামার্চ থেকে তার উৎপত্তি, যারা ছিল রিচার্ডের অধীনস্থ সামন্ত। যদিও সিংহাসনের 2 প্রতিদ্বন্দ্বী একটি আনুষ্ঠানিক সমঝোতায় পৌঁছেছিলেন, তবুও সবাই জানত যে এই দ্বন্দ্ব শীঘ্রই আবার মাথাচাড়া দেবে। রিচার্ডের সাথে ফিলিপ অগাস্টাসেরও বিরোধ বাধে। ফ্রেঞ্চ রাজা রিচার্ডের জয় করা সাইপ্রাস নিজে দাবি করেন এবং যুদ্ধলব্ধ সম্পদ ভাগ করার চুক্তির কথা উল্লেখ করেন। রিচার্ড তা প্রত্যাখ্যান করেন এবং বলেন যে এই চুক্তি কেবল মুসলিমদের সম্পদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, বিজান্টিন অঞ্চলের জন্য নয়। ফিলিপ আরেকটি সমস্যার সম্মুখীন হন। এক্রি অবরোধের সময় কাউন্ট ফিলিপ অফ ফ্ল্যান্ডার্স কোনো বৈধ উত্তরাধিকারী ছাড়াই মারা যান। এটি তার ভূমি নিয়ে নতুন সামন্ততান্ত্রিক সংঘাতের জন্ম দেওয়ার আশঙ্কা তৈরি করে, যা ফিলিপ এড়াতে চেয়েছিলেন। তার দেশে ফিরে যাওয়ার আরেকটি কারণও ছিল। রিচার্ড এবং তার সেনাবাহিনী যখন প্যালেস্টাইনে ছিল তখন রিচার্ডের মূল ভূখণ্ডের সম্পত্তিগুলো অরক্ষিত ছিল। তাই ডিউক হিউ থার্ড অফ বার্গেন্ডির অধীনে প্রায় 5,000 সৈন্য, যার বেশিরভাগই ছিল পদাতিক, রেখে ফিলিপ ইউরোপে ফিরে যান, যেখানে তিনি রিচার্ডের জমি আক্রমণ করেন এবং সিংহাসন দখলের চেষ্টায় রিচার্ডের ছোট ভাই জন ল্যাকল্যান্ডকে অর্থায়ন শুরু করেন। রিচার্ড আইদা লায়নহার্ট এখন ক্রুসেডার সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনী হন। রসদ সরবরাহ উন্নত করার জন্য তিনি আরেকটি উপকূলীয় বন্দর জাফা দখল করার সিদ্ধান্ত নেন। তিনি দক্ষিণের দিকে অগ্রসর হন এবং সালাদিন তাকে অনুসরণ করেন। পথে মধ্যে মুসলিম সৈন্যরা ছোটখাটো সংঘর্ষের মাধ্যমে ক্রুসেডারদের হয়রানি করতে থাকে। এদিকে সালাদিন তার 25,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে রিচার্ডকে ছাড়িয়ে যান এবং আরসুফের কাছের একটি বনে অবস্থান নেন, যা অতর্কিত আক্রমণের অ্যাম্বুশের জন্য একটি আদর্শ জায়গা ছিল। সালাদিন এই অঞ্চলের একটি সুপরিচিত পুরনো কৌশল ব্যবহার করার পরিকল্পনা করেছিলেন: ছোট বাহিনী দিয়ে আঘাত করা, মিথ্যা পিছু হটার ভান করা এবং শত্রুকে ফাঁদে ফেলা। ক্রুসেডাররা যখন দিগন্তে আবির্ভূত হয় তখন তার সৈন্যরা এই পরিকল্পনাটি কার্যকর করে। এমনকি সালাদিন নিজেও এই ছদ্ম আক্রমণে অংশ নেন। তা সত্ত্বেও রিচার্ড এই কৌশল সম্পর্কে জানতেন এবং শত্রুর আক্রমণ সত্ত্বেও তার সেনাবাহিনীকে মার্চ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। কিছু সময়ের জন্য ক্রুসেডাররা তা মেনে চলে, কিন্তু শীঘ্রই হসপিটালার নাইটরা ফরমেশন ভেঙে আক্রমণ করে বসে। অন্যান্য নাইটরাও তাদের অনুসরণ করে এবং সে পর্যন্ত তারা সালাদিনের ফাঁদে পড়ে যুদ্ধটি প্রায় হেরেই যাচ্ছিল। তারা রক্ষা পায় কেবল সময়মতো ইংলিশদের অতিরিক্ত সৈন্য আসার কারণে, যারা মুসলিমদের প্রতিহত করে। রিচার্ড ক্রুসেডারদের পুনরায় সংগঠিত করেন, পাল্টা আক্রমণ চালান এবং সালাদিনের সেনাবাহিনীর বাম পাশকে চূর্ণ করে দেন। সুলতান পিছু হটার নির্দেশ দেন,
তবুও তার সেনাবাহিনীর একটি অংশ ছোটখাটো সংঘর্ষের মাধ্যমে ক্রুসেডারদের হয়রানি করতে থাকে, আর বাকিরা দক্ষিণে গিয়ে দুর্গগুলো ধ্বংস করতে থাকে যাতে তা ইউরোপীয়দের হাতে না পড়ে। রিচার্ড যখন জাফফাতে পৌঁছান তখন তিনি এর সুরক্ষা বুঝিয়ে পুনর্নির্মাণ শুরু করেন। ইতিমধ্যে সালাদিন শান্তি আলোচনার প্রস্তাব দেন। রিচার্ড রাজি হন এবং একটি পরিকল্পনা প্রস্তাব করেন। সালাদিনের ভাই রিচার্ডের বোনকে বিয়ে করবেন এবং কিংডম অফ জেরুসালেম হবে তাদের যৌথ সাম্রাজ্য। কিন্তু সুলতান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং যুদ্ধ চলতে থাকে। শীতকালে রিচার্ড জানতে পারেন যে স্যালাডিন তার সেনাবাহিনী ভেঙে দিয়েছেন এবং আনন্দিত হয়ে তিনি দ্রুত জেরুজালেমের দিকে অগ্রসর হন। কিন্তু পথিমধ্যে ক্রুসেডাররা বর্ষাকালের কবলে পড়ে। জানুয়ারিতে জেরুজালেম থেকে মাত্র 12 মাইল দূরে বেইট নোবাতে এসে ক্লান্ত সেনাবাহিনীটি অ্যাসকালনের দিকে ফিরে যায়, যা সেই সময়ে পুনর্নির্মাণ করা হচ্ছিল। বসন্তে ইউরোপ থেকে খবর আসে ফিলিপ টু অগাস্টাস ইংলিশ সিংহাসনের জন্য জনের দাবিকে সমর্থন করেছেন এবং রিচার্ডের ভূমি আক্রমণ করেছেন। রিচার্ড জেরুসালেমের ব্যারনদের একটি সভা ডাকতে এবং তার বিদায়ের কথা ঘোষণা করতে একরে ফিরে আসেন। একজন নতুন কমান্ডার বেছে নিতে হতো। ব্যারনরা সর্বসম্মতিক্রমে কনরাড অফ মন্টফারাটকে সমর্থন করেন, যিনি জেরুসালেমের নতুন রাজা হন। 4 দিন পরে কনরাডকে হত্যা করা হয়। আজ পর্যন্ত এই হত্যাকাণ্ডের পেছনে কার হাত ছিল তা স্পষ্ট নয়। বেশ কয়েকটি তত্ত্ব রয়েছে। কনরাডের সমর্থকেরা গাই অফ লুজিংম্যানকে রাজা হিসেবে মেনে নিতে অস্বীকার করে এবং কাউন্ট হেনরি II অফ শ্যাম্পেইন হেনরি I নতুন শাসক হিসেবে নির্বাচিত করে। রিচার্ড প্যালেস্টাইনে রয়ে যান এবং সালাদিনকে প্যালেস্টাইন ছাড়তে বাধ্য করার জন্য ইজিপ্ট আক্রমণের পরিকল্পনা করেন। তিনি দ্রুত ডারুম দখল করেন, যা ইজিপ্টের পথ উন্মুক্ত করে দেয়। ফ্রেঞ্চ কমান্ডার ডিউক হিউ III অফ বার্গেন্ডি এই পরিকল্পনার বিরোধিতা করেন। তিনি কেবল জেরুজালেমের জন্য যুদ্ধ করার উপর জোর দেন। জুনে ক্রুসেডাররা আবারও পবিত্র শহরের দিকে মার্চ করে। এবার রিচার্ড সামগ্রিক কমান্ড নিতে অস্বীকৃতি জানান। সেনাবাহিনীর নেতৃত্ব দেন জেরুজালেমের কিং এমহিআইডি, যদিও রিচার্ড নিজেও এতে অংশ নিয়েছিলেন। ক্রুসেডাররা তাদের লক্ষ্যের কাছে বিট নুবার কাছে থামে, আর মুসলিম সেনাবাহিনী কালান্দিয়াতে ক্যাম্প করে। যেহেতু সালাদিনের সেনাবাহিনী কাছেই ছিল, তাই জেরুজালেম অবরোধ করা ছিল বিপজ্জনক। ক্রুসেডারদের পিছন থেকে আক্রান্ত হওয়ার ঝুঁকি ছিল। এমনকি তারা যদি শহরটি দখল করতে সক্ষমও হতো, তাহলেও তারা নিজেরা অবরুদ্ধ হয়ে পড়তে পারত। জুলাইয়ে ক্রুসেডাররা পিছু হটে। রিচার্ড তখন সালাদিনের মনোযোগ অন্যদিকে ঘোরাতে এবং তার সেনাবাহিনীকে উত্তরে প্রলোভিত করার সিদ্ধান্ত নেন। তিনি একটি নৌবহর জড়ো করেন এবং বেইরুটে আক্রমণের ভান করেন। কিন্তু সালাদিন আগে পদক্ষেপ নেন এবং জাফা আক্রমণ করেন। মুসলিম বাহিনী দ্রুত শহরটি দখল করে নেয়। দুর্গের ভেতরে আশ্রয় নেওয়া ছোট রক্ষী দলটি এই শর্তে আত্মসমর্পণ করতে রাজি হয় যে তারা মুক্তভাবে চলে যেতে পারবে। জাফা এখন সালাদিনের হাতে চলে যায়। তা সত্ত্বেও নাইটরা যখন দুর্গ থেকে বের হচ্ছিল, তখন একটি অপ্রত্যাশিত সংঘর্ষ বেঁধে যায়, যা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। ক্রুসেডাররা দুর্গে ফিরে আসে এবং অবরোধের প্রস্তুতি নিতে শুরু করে। তার আদেশ অমান্য করা হয়েছে এবং এর ফলে শহরটি হাতছাড়া হয়েছে দেখে ক্ষুব্ধ হয়ে সালাদিন দায়ীদের মৃত্যুদণ্ড দেন। কয়েকদিন পর রিচার্ড দ্য লায়ন হার্ট সমুদ্রপথে জাফাতে পৌঁছান। তিনি শহরে একটি আক্রমণ পরিচালনা করেন এবং দ্রুত এর রাস্তাগুলো পুনরুদ্ধার করেন। সালাদিন শহরের প্রাচীরের পেছনে চলে যান, তার সৈন্যদের পুনরায় সংগঠিত করেন এবং যুদ্ধের প্রস্তুতি নেন। তবুও উভয় বাহিনী এত ক্লান্ত ছিল যে কেউই যুদ্ধে তাড়াহুড়ো করেনি। পরবর্তী দিনগুলো ছোটখাটো সংঘর্ষ এবং তীরন্দাজ ও ক্রসবোম্যানদের লড়াইয়ের মাধ্যমে কাটে। রিচার্ড নিজে মুসলিম ক্যাম্পে গিয়ে তাদের যোদ্ধাদের দ্বন্দ্বযুদ্ধের ডুয়েলসের আহ্বান জানান। এই যুদ্ধ নিয়ে আরেকটি কিংবদন্তি রয়েছে। রিচার্ড যখন যুদ্ধে তার ঘোড়া হারান এবং পায়ে হেঁটে লড়াই চালিয়ে যান, তখন সালাদিন ইংলিশ রাজাকে তার নিজের একটি ঘোড়া উপহার দেন। এই কাহিনীর বিভিন্ন সংস্করণে ভিন্ন ভিন্ন সমাপ্তি রয়েছে। ঘোড়াটি হয় পালিয়ে গিয়েছিল কারণ সে নতুন মালিককে মানেনি, অথবা রিচার্ড এটি একজন সাধারণ নাইটকে দিয়ে দিয়েছিলেন, অথবা রাজা ঘোড়ার পিঠে চড়েই যুদ্ধ চালিয়ে যান। শেষ পর্যন্ত সালাদিন একটি আক্রমণ চালান, কিন্তু ক্রুসেডাররা তা প্রতিহত করে। ইতিমধ্যে জাফা পুনরুদ্ধার করার তার প্রচেষ্টা ব্যর্থ হয়। এটি জেনোয়েস ভাড়াটে সৈনিকদের দ্বারা সুরক্ষিত ছিল। এটি স্পষ্ট হয়ে যায় যে মুসলিমরা যুদ্ধে হেরে গেছে এবং সালাদিন পিছু হটার নির্দেশ দেন। সালাদিনের প্রত্যাহারের সাথে সাথে শান্তি আলোচনার সময় ঘনিয়ে আসে। রিচার্ড আবারও অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘদিন ধরেই ইউরোপে ফেরার পরিকল্পনা করছিলেন।
আলোচনার সময় তিনি হুমকি দেন যে তিনি প্যালেস্টাইনের শীতকাল কাটাবেন এবং আগামী বছর যুদ্ধ পুনরায় শুরু করবেন। সালাদিন জানতেন যে রিচার্ড তার ইংলিশ মুকুট হারানোর ঝুঁকিতে আছেন, তাই তিনি তাকে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেন। সেপ্টেম্বরে তারা 3 বছর 3 মাসের একটি যুদ্ধবিরতিতে বা ট্রুসে সম্মত হন। খ্রিস্টান তীর্থযাত্রীদের জেরুজালেম সফরের অনুমতি দেওয়া হয়। ক্রুসেডাররা টায়ার থেকে অ্যাসকালন পর্যন্ত বেশ কয়েকটি উপকূলীয় শহর লাভ করে। রিচার্ডকে অ্যাসকালনের সুরক্ষা প্রাচীর ভেঙে ফেলতে হয়েছিল। কাউন্টি অফ ট্রিপোলি এবং প্রিন্সিপ্যালিটি অফ অ্যান্টিয়ক তাদের বর্তমান সীমানার মধ্যেই রয়ে যায়। এই চুক্তিটি ট্রিটি অফ জাফা নামে পরিচিত, যা কাছের রামলাতে স্বাক্ষরিত হয়েছিল। 1 মাস পর রিচার্ড ইউরোপের উদ্দেশ্যে রওনা হন, যেখানে জার্মানিতে বন্দিদশা এবং ফ্রান্সের সাথে যুদ্ধ তার জন্য অপেক্ষা করছিল। এর অর্ধেক বছর পর সালাদিন মারা যান। তার সাম্রাজ্য অভ্যন্তরীণ কলহ এবং উত্তরাধিকার যুদ্ধে নিমজ্জিত হয়। এদিকে ইউরোপ ইতিমধ্যে পরবর্তী ক্রুসেডের প্রস্তুতি নিচ্ছিল, তখনও জেরুজালেম পুনরুদ্ধার করার আশায়।